নমস্কার, মোবিলিটি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে আপনাদেরকে স্বাগত। আজকে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। আর এই দিনের জন্য আমি সকল ফিজিওথেরাপিস্ট আর সব পেশেন্ট আর সাধারণবৃন্দকে অভিনন্দন জানাই। আজকে আমরা বিভিন্ন ব্যাপারে ডিসকাস করব, কিন্তু অ্যাজ ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডের থিম হিসেবে আমাদের মুখ্য আলোচনার বিষয় থাকবে লো ব্যাক পেন। তো লো ব্যাক পেন সম্বন্ধে কথাবার্তা বলার জন্য আজকে আমি নিজে ফিজিওথেরাপিস্ট অন্বেষ প্রধান, স্পেশালিস্ট ইন নিউরোলজি, আর শান্তনু সরকার, স্পেশালিস্ট ইন অর্থোপেডিক্স, আমরা এই ব্যাপারে কিছু ডিসকাশন করব। আশা করি এই ডিসকাশন থেকে আপনাদের বিভিন্ন রকমের অসুবিধা বা এইসব ব্যাপারগুলো নিয়ে আপনার সুবিধা হবে। নমস্কার, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেতে সবাইকে স্বাগত এবং অভিনন্দন। তো শান্তনুবাবু, তাহলে যখন আমরা লো ব্যাক পেন নিয়ে ডিসকাশন করছি, তো আমরা দেখেছি আমাদের ক্লিনিকে সবচেয়ে বেশি যে লো ব্যাক পেন পেশেন্ট এসে থাকে, সেই লো ব্যাক পেন পেশেন্টগুলো মেজরিটি মেকানিক্যাল লো ব্যাক পেন হয়ে থাকে, যারা আমাদের কাছে এসে এবং ট্রিটমেন্ট নেয় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তো এই মেকানিক্যাল লো ব্যাক পেন সম্বন্ধে আপনি একটু কিছু বলুন। মেকানিক্যাল লো ব্যাক পেন বলতে বিভিন্ন পশ্চারাল কারণে বা কাজ অ্যাক্টিভিটির জন্য বা বিভিন্ন কাজের যে প্রফেশনাল যে হ্যাজার্ডসগুলো আছে তাদের জন্য যে লিগামেন্টে বা মাসেলসে বা জয়েন্টে যে প্রেসার পড়ে, তার ফলে আমাদের যে পেনগুলো হয়, ব্যাক পেনগুলো, সেগুলোকে আমরা মেকানিক্যাল লো ব্যাক পেন বলে থাকি। এবং এইগুলো নিয়েই আমাদের ক্লিনিকে বেশি পেশেন্ট আসে এবং তারা আমাদের ট্রিটমেন্টের ফলে বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ফলেই বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এই মেকানিক্যাল লো ব্যাক পেন ছাড়া আরও বিভিন্ন কারণে আমাদের লো ব্যাক পেন হয়ে থাকে। এই কেন এই লো ব্যাকগুলো হয় বা লো ব্যাক পেনের কারণ কি, এগুলো সম্বন্ধে অন্বেষ স্যার আপনাদেরকে কিছু বলছেন এই ব্যাপারে। আমাদের ক্লিনিকে খালি মেকানিক্যাল লো ব্যাক পেন নয়, এছাড়াও বিভিন্ন ধরনের লো ব্যাক পেনের ইস্যুস নিয়ে পেশেন্ট আসেন। যেমন ধরুন, ডিস্ক প্রোল্যাপসের পেশেন্ট আসে, স্পন্ডাইলোলিস্থেসিসের পেশেন্ট আসে, স্পন্ডাইলাইসিসের পেশেন্ট আসে, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইসিসের পেশেন্ট আসে, এছাড়াও রেমাটোয়েড আর্থ্রাইটিস রিলেটেড ব্যাক পেনও আসে। এগুলো মেজরলি স্পাইন আর স্পাইনের স্ট্রাকচারসগুলোর বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জেস, বায়োমেকানিক্যাল চেঞ্জেসের কারণে হয়ে থাকে। আর এই পেশেন্টরাও ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যেখানে আমাদের এখানে পেয়ে ওরা অনেকেই, মেজরিটি, কমপ্লিটলি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান উইদাউট এনি সিমটমস, উইদাউট এনি কমপ্লিকেশনস। তো ফিজিওথেরাপিতে এই ট্রিটমেন্ট লো ব্যাক পেনের খুব ভালো রেসপন্স আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লো ব্যাক পেন হয়ে থাকে, তবে যেহেতু মেকানিক্যাল লো ব্যাক পেন সবচেয়ে বেশি আমাদের কাছে আসে আর আমরা তার চিকিৎসা করে থাকি, তো আজকে আমরা আলোচনার শুরুতে আগে সেই মেকানিক্যাল লো ব্যাক পেন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। মানে মেকানিক্যাল লো ব্যাক পেন হলে কি করা উচিত, কি করা উচিত নয়, ফিজিওথেরাপি ট্রিটমেন্টে ওর কীরকম সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, ভালো হচ্ছে, এগুলো আমরা ডিসকাস করব। আর আশা করি যারা এই ভিডিওটি দেখছেন বা পডকাস্টটি দেখছেন, তারা তাদের সঙ্গে যে প্রবলেমগুলো যদি তারা কেউ এটা ফেস করছে বা তাদের কেউ জানাশোনা ফেস করছে, তো এই আলোচনা থেকে তারা যদি তাদের নিজেদের কিছু ইনফরমেশন তাদের উপকারে লাগে, সেটা ভালো জিনিস হবে। সেই সঙ্গে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তাদের নিজেদের প্রবলেম নিয়ে। এই যে ব্যাক পেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে ট্রিটমেন্টের জন্য, এই লো ব্যাক পেনের যে কারণগুলো তার মধ্যে আমরা বলে থাকি যে কোনগুলো কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয়, মানে কি ডু অ্যান্ড ডোন্টস, এই দুটোর ওপরে সবথেকে বেশি জোর দিতে হয়। তার মধ্যে যেগুলো আমরা করতে সবসময় বারণ করি বা করা উচিত নয়, তার মধ্যে প্রথমেই যেটা আছে যে ভারী জিনিস যাতে না কোনো কিছু তোলে। দু নম্বর, সামনে ঝুঁকে যেমন কোনো কিছু না তোলে বা সামনে সোজাসুজিভাবে যেমন না ঝুঁকে যায়, বা শুয়ে থাকার সময় বা শুতে যাওয়ার সময় বা শোয়া থেকে ওঠার সময় যেমন একদম সোজাসুজিভাবে যাতে না সে উঠে পড়ে বা একদম সোজাসুজি যাতে না শুয়ে পড়ে, আমরা এইগুলো বারণ করে থাকি। এই যেগুলো বারণ করা হলো, ডোন্টস বলা হলো, এবারে তাহলে করবে কিভাবে, সেটা করার জন্যও কিছু নিয়ম আছে। যেমন যখন আমরা বলছি সোজাভাবে শুতে বারণ করছি বা সোজাভাবে উঠতে বারণ করছি, যার জন্য আমার ব্যাক পেনটা বাড়বে, তাহলে সেইগুলো করার সময় হয় পাশ ফিরে, মানে এবারে সাইড লাইনে হয়ে সেটাকে হাতে প্রেসার দিয়ে বা হাতে ভর দিয়ে সে সোজা উঠবে। এবং কোনো কিছু যদি ভারী জিনিস
তুলতে হয়, তাহলে যাতে করে সেই দুটো ওয়েটটাকে দুটো সাইডে বা না দুটো সাইডে যাতে ইকুয়াল ওয়েট ক্যারি করা যায় সেইভাবে নিতে পারে। বা যদি সেই কোনো একটা জিনিস যেটাকে তোলার জন্য আমার সেটাকে ডিস্ট্রিবিউট করা যাচ্ছে না, তাহলে তাকে কি করতে হবে, সেই জিনিসটাকে যখন তুলছে তখন যাতে করে সে সোজাভাবে বসে এবং আগে সেই জিনিসটাকে দু হাতে ধরে বডির সঙ্গে টাচ করে সোজাসুজি সে ওঠার চেষ্টা করে। এইগুলো করতে হবে। আর একটা জিনিস, নিয়মিত তাকে ব্যায়াম যেগুলো দেয়া হবে ফিজিওথেরাপিস্টের দ্বারা, যাতে করে সেইগুলো যেমন রেগুলারলি তার মেনটেন হয়, তাহলে সেই ব্যাক পেন থেকে সে মুক্তি পাবে বা সেই ব্যাক পেন থেকে সে সুস্থ হবে। এই শুধুমাত্র ডু বা ডোন্টস এই দুটো ফলো করলেই হবে না। এছাড়া যেহেতু আমরা বললাম প্রথমে যে মেকানিক্যাল ব্যাক পেন কিছুটা পশ্চারাল কারণে আছে, তাহলে আমাকে ডেলি অ্যাক্টিভিটি বা এডিএল এর ক্ষেত্রে আমার কি কি আর পরিবর্তন করতে হবে বা সেই লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করবে সেইটার সম্বন্ধে অন্বেষ স্যার কিছু বলছেন, সেগুলো ফলো করবেন। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন শান্তনুবাবু যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেটা আমরা বলছি এডিএল, এটা খুব মেজর একটা ফ্যাক্টর আমাদের লো ব্যাক পেনকে কন্ট্রোল করার জন্য বা প্রিভেন্ট করার জন্য বা অ্যাভয়েড করার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট দরকার। যেমন আপনি বললেন যে আমাদের পোশ্চারটাই হচ্ছে আমাদের অন্যতম একটা কারণ এই ব্যাক পেনগুলো ডেভেলপ করার। তো এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বিভিন্ন মানুষ আছে তাদের মানে মানে তাদের যে একটা অভ্যেস আছে যে তাদের বসার বা তাদের ধরুন কোনো কাজ করার সময় বা কোনো কিছু টিপিক্যাল লিজার টাইমের সময় তারা একটু কিছু পার্টিকুলার পোস্টার মেনটেন করে। না, এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন কেউ টিভি দেখছে বা এরকম কিছু করছে, তো সে সোজা হয়ে একদম না বসে হয়তো একটু ডান দিক হেলে বা হয়তো একটু বাঁ দিক হেলে বসাটাই প্রিফার করে। আর হয়তো দেখা যাবে লং টার্মে যে সে ওই একটা পার্টিকুলার সাইড থেকে বেশি প্রিফার করে, নট অনলি বডি, ঘাড়কেও একদিকে হয়তো বাকি রাখতে প্রিফার করে। তো এই যে পুরো পজিশনটা, এটা তো স্পাইনের উপর ডাইরেক্ট কাজ করছে, তো এর ফলে লো ব্যাক পেন একটা অন্যতম এফেক্ট হয়ে যায়। তাছাড়া আমাদের যে বসার হ্যাবিটসগুলো আছে, ধরুন কেউ সোজা হয়ে বসছে, হেলান দিয়ে বসছে, কেউ একদম পুরো একদম স্লান্টিং হয়ে বসে, যারা তাদের ক্ষেত্রেও একটু কি হয় যে স্পাইনের যে কার্ভেচারটা সেটা মেনটেন হয় না লং টার্মের জন্য, যার জন্য সেখান থেকেও লো ব্যাক পেন ডেভেলপ করতে পারে। বা তাদের যে লিগামেন্টসগুলো মাসেলস ওভার স্ট্রেস হয়ে যাচ্ছে, সেখান থেকে ডেভেলপ করে। এছাড়া আমরা দেখেছি যেমন ধরুন এই আজকাল এখনকার সময় যেটা অন্যতম কারণ, সেটা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করা। এই মোবাইল ফোনটা যে যারা ব্যবহার করছে তারা কিন্তু আহ, একটা টিপিক্যাল পোস্টার মেনটেন করে, কেউ একটু কাইফোটি হয়ে থাকে, কেউ হয়তো একটু ওভার কি বলে লডোটিক হয়ে বসে করছে। তো এই যে পোস্টার্স গুলো আছে, এই পোস্টার্স গুলো কিন্তু আলটিমেটলি ব্যাকের উপরে প্রেশার দেয়, আর লং টার্মে সেই প্রেশার গুলোই ব্যাক পেন ক্রিয়েট করে। আর এছাড়া আরো কিছু জিনিসও আছে, যেমন ধরুন মানে এটা ইম্পর্টেন্ট এরগোনমিক্যালি যদি আমরা চিন্তা করি, ধরুন একটা 6 ফুটের মানুষ, সে একটা ছোট টুলে বসে কাজ করছে, বা হয়তো একজন 5 ফুটের মানুষ সেটা উঁচু টুলে বসে কাজ করছে বা উঁচু চেয়ারে বসে কাজ করছে। তো এই যে জিনিসগুলো বা ডেস্ক ওয়ার্ক গুলো করছে, তো এগুলো কিন্তু অন্যতম একটা কারণ যেখান থেকে রিপিটেড স্ট্রেস পাচ্ছে মাসেলস গুলো, লিগামেন্টস গুলো, আর সেখান থেকে এই লো ব্যাক পেন গুলো ডেভেলপ করছে। তো আমি সাজেস্ট করব দর্শকবৃন্দকে এটা এটা জন্য যে যখনই আমরা কোনো কাজ করছি, তো আমরা এই কাজ করার সময় একটু যদি আমরা সজাগ হয়ে নিজের পোস্চারটাকে একটু স্ট্রেট আর ইরেক্ট মেনটেন করে থাকি, তাহলে আমাদের স্পাইনের কার্ভেচারস গুলো মেনটেন হবে। আর যদি কার্ভেচারস গুলো মেনটেন হয়, অটোমেটিক্যালি এই ব্যাক পেন হওয়ার চান্স গুলো খুবটা কমে যাওয়ার বা রিডিউস হয়ে যাওয়ার আছে। ইভেন যদি কারো ব্যাক পেন হচ্ছে আর সে যদি নিজের একটু পোস্চারটা ভালো করে রাখে, সেক্ষেত্রেও তার এই ব্যথাগুলো কম হবে আর উনি আরাম পাবেন। স্যার ঠিকই বলেছেন এটা, যে শুধুমাত্র আমাদের এই যে ব্যাক পেনগুলো আসছে এটা শুধুমাত্র আমাদের যে পশ্চারাল কারণে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়ার্কিং অ্যাক্টিভিটি প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজের জন্য যদি কোনো একটা পার্টিকুলার পশ্চার অনেকক্ষণ ধরে মেনটেন করা হয়, যেমন অনেকক্ষণ ধরে কেউ বসে কাজ করছে বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে বা যারা সামনে ঝুঁকে অনেকক্ষণ কম্পিউটার ওয়ার্ক করছে, তাদের ক্ষেত্রে যেমন ব্যাক পেনটা হচ্ছে, তার সঙ্গে শুধু ব্যাক পেন নয়, তার সঙ্গে নেক পেনও হয়। কিন্তু যেহেতু আমরা ব্যাক পেন নিয়ে বলছি, তাহলে সেই ব্যাক পেনটা আমাদের কমানোর জন্য কি করা উচিত, তাহলে সেইগুলো কি না করার জন্য এই যে একটা পার্টিকুলার ওয়ার্ক বা একটা পার্টিকুলার পশ্চার বিভিন্ন অনেকক্ষণ ধরে না মেনটেন করে
যাতে কিছুক্ষণ সময় অন্তর অন্তর সে তার পশ্চারটাকে চেঞ্জ করে। হয়তো যারা অনেকক্ষণ বসে কাজ করছে সে একটু দাঁড়ালো, হ্যাঁ বা কেউ হচ্ছে কেউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাকে একটু বসে রেস্ট নেওয়া। এই পশ্চারাল যদি এটা করে তাহলে তার ব্যাক পেনটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। ইভেন যদি এ- মাঝখানে একটু হাঁটাহাঁটি করে চলে আসে, হ্যাঁ, তাহলেও একটু করিডোরে একটা হেঁটে নিল একটুখানি, হ্যাঁ তাহলেও অবশ্যই, তাহলেও সেইখানের ক্ষেত্রে ব্যাক পেনটা অনেকটাই কমে। মানে আমাকে পশ্চার যেমন হচ্ছে আমি আর্গোনমিক্সটা মেনটেন করছি, সেরকম পশ্চারটাকেও আমাকে মেনটেন করতে হবে। তার সঙ্গে তো ডু ডোন্টস যেটা আছে সেটা বলা হলো, যেটা সেই রকম আছেন। তার সঙ্গে ওয়ার্কিং অ্যাক্টিভিটি যেটা আপনি বললেন সবগুলোই তাকে মেনে চলতে হবে, তাহলে আমাদের এই ব্যাক পেন থেকে অনেকটাই মুক্তি পাবে। এই যে ব্যাক পেনের বললাম, শুধুমাত্র ডু ডোন্টস বা আমাদের পশ্চারালের এইটা পশ্চারাল যে কারেকশন, সেইগুলোর সঙ্গে সঙ্গেও আমাদের হচ্ছে আরও কিছু প্রাত্যহিক এক্সারসাইজ, মানে ডেইলি এক্সারসাইজ কিছু করতে হয়, যাতে করে আমার ব্যাক মাসেলস বা লিগামেন্ট এগুলোর সব স্ট্রেংথগুলো যাতে ঠিকঠাক আমাদের থাকে। তার জন্য আমাদেরকে ডেইলি কিছু এক্সারসাইজ করতে হয় রুটিন এক্সারসাইজ হিসাবে। সেই এক্সারসাইজেরই অন্বের স্যার আমাদেরকে কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছেন। সেইগুলো যাদের এই রকম ব্যথা বা যন্ত্রণা আছে দর্শকদের, তারা এই ডেলি এক্সারসাইজগুলো আপনারা ফলো করতে পারেন। সেই এক্সারসাইজগুলো এক্ষুনি স্যার বলছেন। আমরা যে এক্সারসাইজ গুলো এখন দেখবো, এগুলো একটা এক্সারসাইজ যেটা আমরা রেগুলারলি বাড়িতে করতে পারি যাতে কি ব্যাক পেন না হয়। ঠিক আছে, এই এক্সারসাইজ গুলো খুব কমন এক্সারসাইজ, খুব সাধারণ এক্সারসাইজ, কঠিন কিছু নয়। তো সবার প্রথম আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ব্যাকে স্ট্রেচিং দিয়ে। তো ব্যাকে স্ট্রেচিং করার জন্য আমরা কি করব, আমাদের মডেলকে আমরা বলবো যে ও একটি পা ভাঁজ করবে। একটি পা ভাঁজ হলো, ভাঁজ হওয়ার পরে হাত দিয়ে পাটাকে ধরবে, ধরে পাটাকে নিজের বুকের দিকে আস্তে আস্তে টান দেবে। আর এটা করার সময় চাইলে পেশেন্ট নিজের মাথাটা একটু তুলতেও পারে, নাও তুলতে পারে, সেটা পেশেন্ট যেমন কমফোর্ট ফিল করে। তো এই জিনিসটা যখন ও করছে তখন আপনি দেখবেন যে পুরো ব্যাকটা একটা সাইড ধরে স্ট্রেচ হচ্ছে। তো যেমন এই পাশটা করলো, এই যে স্ট্রেচ করলো, কিছুক্ষণ স্ট্রেচটা ধরে রাখতে হবে। এবার যার যেমন সুবিধা, কেউ 5 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ 20 সেকেন্ড রাখতে পারে। রেখে আবার আস্তে করে মাথাটা নামিয়ে দিয়ে হাতটা ছেড়ে দেবে, পাটা সোজা করে রেখে দেবে। তারপরে নেক্সট পাটা আবার সে একই রকম ভাবে তুলে হাত দিয়ে ধরে স্ট্রেচ করবে। মাথাটা একটু তুলতে পারলে ভালো কথা। তারপরে আবার মাথা নামিয়ে দিয়ে হাতটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে পাটা সোজা করে দেবে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ, যেটা যদি করলে ব্যাকটা পুরো স্ট্রেচ হতে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে খালি যে একটা সাইড হবে তা নয়। কেউ ধরুন একটু ফিটনেস লেভেলটা তাদের ভালো, তাহলে সেক্ষেত্রে সে দুটো পাকেই একসঙ্গে ভাঁজ করতে পারবে। দুটো পা ভাঁজ করো, দুটো পা ভাঁজ করে দুটো হাত দিয়ে দুটো পাকেই ধরে বুকের কাছে টানতে চেষ্টা করবে। ব্যাস, এক্ষেত্রেও মাথা একটু তুলতে চাইলে মাথা তুলবে, আর যদি না তুলতে চায় তাহলে না তুলতে পারে, সেটা তার নিজের ফিটনেসের উপর ডিপেন্ড করে। মাথা নামিয়ে দিয়ে আবার হাত দুটো ছেড়ে পা দুটোকে সোজা করে দেবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সারসাইজ, যেটাকে আমরা বলছি ব্যাকের পুরো স্ট্রেচ হচ্ছে, বা নি টু চেস্ট এক্সারসাইজেস। তাহলে আমরা এবার আসছি নেক্সট এক্সারসাইজে। তো নেক্সট এক্সারসাইজের জন্য আমরা পেশেন্টকে, বা যারা আপনারা রেগুলার ঘরে প্র্যাকটিস করতে চান ব্যাক পেন প্রিভেন্ট করার জন্য, তাদেরকে বলবো যে আগে প্রোন লাইনে শুতে হবে, মানে উবুর হয়ে শুতে হবে। উবুর হয়ে যাও। ব্যাস, উবুর হওয়ার পরে দুটো হাতকে সাইডে দিয়ে দিতে হবে স্ট্রেট। মাথাটা যে কোনো একটা সাইডে কমফোর্টেবল যেদিকটা লাগছে সেদিকে মাথা ঘুরিয়ে রাখতে পারে, বা মাথা সোজাও রাখতে পারে, যেটা পেশেন্টের কমফোর্ট। এইবার একটা পাকে স্ট্রেট স্ট্রেট ওপরে তুলতে হবে। দেখতে পাচ্ছেন, একটা পাকে স্ট্রেট ওপরে তুলতে হবে, এবং সেই পজিশনটা ধরে রাখতে হবে ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড যে যেমন পাচ্ছে, ধরে রেখে আস্তে আস্তে নামিয়ে দেবে। তারপরে অপোজিট পাটা তুলবে, এটাও 5 সেকেন্ড ধরে রাখলেও কি 10 সেকেন্ড ধরে রাখতে হবে, তারপরে নামিয়ে দেবে। আচ্ছা, এই এক্সারসাইজটা করার সময় মনে রাখতে হবে, বা যতগুলো এক্সারসাইজ আমরা দেখাচ্ছি, যে কোনো সময় কিন্তু পেশেন্ট দম বন্ধ করবে না, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস চলতে হবে। তো এটা করার জন্য একটা বেস্ট উপায় হচ্ছে যে যে করছে সে যদি একটু জোরে কাউন্ট করে, সাপোজ ধরুন আমি 5 সেকেন্ড রাখতে চাই, তো আমি 5 কাউন্ট করলাম, 1 2 3 4 5। তো এতে কি হয়, অটোমেটিক্যালি আমি ব্রেথ হোল্ডিং বা নিঃশ্বাস প্রশ্বাস আটকে রেখে ব্যায়াম করার ব্যাপারটা হবেই না। ঠিক আছে, অটোমেটিক্যালি নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে, আর মানুষ এক্সারসাইজ করতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসছি 3 নম্বর এক্সারসাইজ বা ফাইনাল এক্সারসাইজ, যেটা আমরা রেগুলারলি, এই 3টে এক্সারসাইজ যদি আমরা রেগুলারলি করি আমাদের আর ব্যাক পেন হওয়ার চান্স কমে যাবে। আমি এটা বলছি না যে হবে না, কারণ অবভিয়াসলি কোনো জায়গায় কিছু করতে গিয়ে আলাদাভাবে লেগে গেল, স্ট্রেস হয়ে গেল, হতে পারে, কিন্তু চান্স অনেক কমে যায়। তো আমরা আসছি 3 নম্বর এক্সারসাইজে। তো 3 নম্বর এক্সারসাইজে যখন আমরা আসছি তখন পেশেন্টকে আমরা বলবো যে
সোজা হয়ে শুতে, পেশেন্ট সোজা হয়ে শুচ্ছে, স্ট্রেট একদম, ভেরি গুড। তারপর পেশেন্টকে আমরা বলবো দুটো পাকে একসঙ্গে ভাঁজ করে নিজের পাশে নিয়ে আসতে, একদম ঠিক। এরপরে এই অবস্থাতে পেশেন্ট এই সময় খেয়াল রাখতে হবে যে দুটো পা পাশাপাশি থাকে, বেশি দূরে যেন না থাকে। আর পেশেন্ট কোমরটা উপরে তুলবে। এবার এই কোমর তোলাটা ডিপেন্ড করছে কে কতটা তুলতে পারে, মানে কেউ যদি এর থেকে বেশি তুলতে পারে তাহলে বেশি তুলবে, যেটা কমফোর্ট সে ততদূর তুলবে, কিন্তু এটা করতে গিয়ে যদি ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে সেটা করবে না। এক্ষেত্রেও সেই একই জিনিস ইম্পর্টেন্ট যে পেশেন্ট নিজের দম বন্ধ করবে না বা নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে, ব্রেথ হোল্ডিং চলবে না। তো এর জন্য পেশেন্ট নিজে নিজে কাউন্ট করতে পারে, যেমন কাউন্ট করো 1 থেকে 5, ব্যাস, রিল্যাক্স। এবার নামিয়ে দাও আস্তে আস্তে, এই নামিয়ে দিল। এরপরে আবার এই জিনিসটাকে রিপিট করতে পারে 3-4 বার, যতবারই ও করছে ততবারই নিজে কাউন্ট করার ফলে ব্রেথ হোল্ডিংটা হচ্ছে না। এর ফলে কি, যে কোনো বয়সেরই মানুষ যে কোনো সিচুয়েশনে যদি তার অন্যান্য কিছু অ্যাসেসরি ইস্যুসও থাকে, সাপোজ ধরুন কারো ব্লাড প্রেশার আছে, কারো কার্ডিয়াক বা রেসপিরেটরি ইস্যুস আছে, তারাও এই ব্যায়ামটা মোটামুটিভাবে করতে পারবেন। কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট যেন ব্রেথ হোল্ডিং না হয়। প্লাস এটাও আমাদের মনে রাখতে হবে যে এক্সারসাইজটা যেন পেশেন্ট রেগুলারলি বেসিস করতে পারে, তাহলে কিন্তু ব্যাকের স্ট্রেংথ মেনটেন থাকবে আর হয়তো ব্যাক পেন হওয়ার চান্স কমে যেতে পারে। তাহলে আপনারা আজকে দেখতে পেলেন কিছু এক্সারসাইজ যেটা আপনাদের রেগুলার কাজে লাগবে, আর আমরা আলোচনাও করলাম যে ব্যাক পেন কেন হচ্ছে, এটা কি করা উচিত না করা উচিত, ডুজ ডোন্টস, এই সব কিছু আমরা ডিসকাস করলাম, আর আমরা কিছু ডেমনস্ট্রেশনও করলাম এক্সারসাইজের। এতে আশা করি আপনাদের ব্যাক পেন যাদের আছে, যাদের নেই তারা প্রিভেন্ট করতে পারে, আর যাদের আছে তাদের কিছু আরাম হতেই পারে। কিন্তু খালি এই ঘরের থেকে এক্সারসাইজ করাটাই সব নয়। আপনারা যদি কোনো ব্যাক পেন হচ্ছে তাহলে নির্ঘাত নিজের ফিজিওথেরাপিস্টের কাছে আসুন। আপনি আমাদের ক্লিনিকেও আসতে পারেন, নিজে দেখবেন আমাদের ক্লিনিকের ফোন নম্বর আর অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসে আপনারা আপনাদের ব্যাক পেন রিলেটেড যত ধরনের অসুবিধা আছে তার পুরো ট্রিটমেন্ট বা রিহ্যাবিলিটেশন করাতে পারেন। তো সেই সঙ্গে আমি আর শান্তনু সরকার দুজনে মিলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর দেখুন আপনারা, আমরা সবসময় লেগে আছি যে সোসাইটিতে মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ ফিজিওথেরাপি অ্যাড লাইফ টু দ্য ইয়ার্স। সবসময় আমরা এটা বলে থাকি যে আমরা আপনার জীবনের কোয়ালিটি ইমপ্রুভ করি, আপনার লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করি, ডেইলি লিভিং এর কোয়ালিটি ইমপ্রুভ করি। তো আপনাদের যত ধরনের ব্যাক পেন রিলেটেড প্রবলেম এছাড়াও অন্যান্য যে যত কিছু প্রবলেমস আছে, এই প্রবলেমগুলো সম্বন্ধে অসুবিধা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের আমরা আশা করি আমরা 100% চেষ্টা করব যে আপনি পুরোপুরিভাবে কিওর হয়ে, স্যাটিসফাইড হয়ে, সিমটমলেস হয়ে বাড়ি যেতে পারবেন। ধন্যবাদ।